সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ক্ষমা চাইলে নেতানিয়াহু। এদিকে গাজায় ইসরায়েলের নির্যাতন নিপীড়নে জাতিসংঘের উদ্বেগ। অপরদিকে ইসরায়েলের বারবার যুদ্ধবিরতির লঙ্ঘন নিয়ে যা বললেন এরদোগান। এবং সবশেষে থাকছে জোটের পরাজয়ে চাপে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। সংবাদ শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ক্ষমা চাইলেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশটির প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন, চিঠি দিয়েছেন। রোববার ৩ নভেম্বর প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অফ ইসরায়েল ও ওয়াশিংটন পোস্টের। প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি মামলা চলার মধ্যে নেতানিয়াহু ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমার আবেদন জমা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুর্নীতি মামলায় নেতানিয়াহুকে হারজগের ক্ষমা করা উচিত এমন কথা বলার কয়েকদিন পরেই এ পদক্ষেপ নিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ২০১৯ সালে দায়ের করা দুর্নীতির ৩টি পৃথক মামলা রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। তার মধ্যে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে। হারজেগের কার্যালয় একটি বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্টের কার্যালয় অবগত যে নেতানিয়াহুর পক্ষ থেকে একটি অনুরোধ তার কাছে এসেছে যার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। প্রাসঙ্গিক সমস্ত মতামত পাওয়ার পর প্রেসিডেন্ট দায়িত্বশীলতা এবং আন্তরিকতার সঙ্গে অনুরোধটি বিবেচনা করবেন। এর আগে নভেম্বরের শুরুতে ট্রাম্পের কাছ থেকে হারজগ একটি চিঠিও পেয়েছিলেন, যেখানে তাকে ক্ষমার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানানো হয়েছিল। অক্টোবরে ট্রাম্পের ইসরায়েল সফরের সময় তিনি ইসরায়েলি পার্লামেন্টে দেওয়া ভাষণে হারজগকে নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য অনুরোধ করেন। এদিকে গাজায় ইসরায়েলের নির্যাতন নিপীড়নে জাতিসংঘের উদ্বেগ। জাতিসংঘের নির্যাতন নিপীড়ন বিরোধী কমিটি সম্প্রতি ইসরায়েল, আলবেনিয়া, আর্জেন্টিনা এবং বাহরাইনের প্রতি তাদের পর্যবেক্ষণ ও উদ্বেগ প্রকাশ করেছে। এই কমিটি বিশেষভাবে ইসরায়েলের প্রতি উদ্বেগ প্রকাশ করে বলেছে, তাদের ধারা অনুযায়ী দেশটির মানবাধিকার বিরোধী আচরণ এবং নির্যাতন ও দুর্ব্যবহার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ত্রুটি দেখা যাচ্ছে। কমিটি স্পষ্টভাবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস সহ অন্যান্য সংগঠনের ইসরায়েলে আক্রমণকে নিন্দা করেছে, তবে তারা ইসরায়েলের জবাবদিহিতার উপরও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি কমিটির একটি বিবৃতিতে বলা হয়েছে, গাজার উপর ইসরায়েলের প্রতিক্রিয়া ছিল চরম পর্যায়ের, যা ফিলিস্তিনে ব্যাপক হত্যাযোগ্য এবং দুর্ভোগের কারণ হয়েছে। কমিটি আরও জানিয়েছে, বন্দীদের অধিকার ভেঙে আটক কেন্দ্রগুলোর জীবনযাত্রার মান মারাত্মকভাবে খারাপ হয়েছে। এটি যেন সমষ্টিগত শাস্তির জন্য একটি পরিকল্পিত রাষ্ট্রনীতি। তারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে, ফিলিস্তিনিদের উপর সংগঠিত ও ব্যাপক নির্যাতন ও দুর্ব্যবহার একটি বাস্তব নীতি হিসাবে কাজ করছে এবং ৭ই অক্টোবরের পর তা আরও প্রকট হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের অবৈধভাবে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে অব্যাহত অভিযান ফিলিস্তিনিদের জন্য নিষ্ঠুর ও অমানবিক জীবনযাত্রার পরিস্থিতি সৃষ্টি করছে বলে সতর্ক করেছে জাতিসংঘের এই বিশেষ কমিটি। জাতিসংঘের এই কমিটি ইসরায়েলকে নির্দেশ দিয়ে বলেছে, অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে, যাতে বর্তমান সশস্ত্র সংঘর্ষে সংঘটিত সব নির্যাতন ও পীড়নের অভিযোগ পরীক্ষা করা যায় এবং দায়ীদের বিচার করা যায়, যাতে বিশেষ করে উচ্চপদস্থ কর্মকর্তাদের দায়বদ্ধতা নিশ্চিত হয়। এছাড়াও গাজার মধ্যে মানবিক সাহায্য ও ত্রাণ কর্মীদের প্রবেশ নিশ্চিত করার পরামর্শ দিয়েছে এই বিশেষ কমিটি। আইন সংক্রান্ত দিক বিবেচনায় কমিটি উদ্বেগ প্রকাশ করে বলেছে, ইসরায়েলের আইন এখনও পৃথকভাবে নির্যাতনের অপরাধকে অপরাধ হিসেবে চিহ্নিত করে না। দেশটির আইন অনুযায়ী সরকারি কর্মকর্তারা প্রয়োজনীয়তার আড়ালে অপরাধ থেকে মুক্তি পেতে পারে। জাতিসংঘ কমিটি এ বিষয়ে ইসরায়েলকে নির্যাতনের জন্য পৃথক অপরাধ আইন প্রণয়ন করা, ব্যবহৃত বিশেষ প্রয়োগের বিস্তর তথ্য প্রকাশ করা এবং কোনো ব্যতিক্রমী পরিস্থিতিতেই নির্যাতন বা দুর্ব্যবহার বৈধ নয় তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে।
একই সঙ্গে কমিটি হামাসের আক্রমণে ইসরায়েলে প্রাণহানি এবং মানসিক ক্ষতির জন্য শোক প্রকাশ করেছে এবং এ আক্রমণের জন্য নিন্দা করেছে। পাশাপাশি এই কমিটি ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিন অঞ্চল সংক্রান্ত প্রশ্ন নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছে এবং আইনগত কাঠামোর মাধ্যমে নির্যাতন ও দুর্ব্যবহারের নিষেধাজ্ঞা মান্যর স্বীকৃতিও নোট করেছে। অপরদিকে ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে যা বললেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইব এরদোগান বলেছেন, ইসরায়েল গাজাতে স্থায়ী যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করে যাচ্ছে মিথ্যা অজুহাত দেখিয়ে। শনিবার 29 নভেম্বর ইস্তানবুলে বিজ্ঞান বিতরণ পুরস্কার অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। এরদোগান বলেন, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও হামাস ধৈর্য ধরে যুদ্ধবিরতি বজায় রাখছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মাধ্যমগুলো তাদের সহকর্মীদের মৃত্যুর খবর প্রকাশ করতে ব্যর্থ হয়েছে, যেখানে গাজায় 270 জনের বেশি সাংবাদিক নিহত হয়েছে। এরদোগান ইসরায়েলের হামলায় এই শিক্ষা ব্যবস্থায়ও বিরাট ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে বলেন, 13,500-র বেশি শিক্ষার্থী, 830 জন শিক্ষক ও শিক্ষাকর্মী এবং 193 জন বিজ্ঞানী ও গবেষক নিহত হয়েছে। এছাড়াও 7,85,000-এর বেশি শিক্ষার্থী তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, যা একটি ইচ্ছাকৃত পরিকল্পিত গণহত্যার নীতি। তুরস্কের প্রেসিডেন্ট আরও জানান, এই ধরনের বিষয়গুলো উত্থাপন করা এবং সমাধান খোঁজার জন্য তুরস্ক অঙ্গীকারবদ্ধ এবং তিনি এ বিষয়ে সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনেও আলোচনা করেছেন। অক্টোবর 2023 থেকে গাজাতে ইসরায়েলের হামলায় প্রায় 70,000 মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এবং সবশেষে থাকছে জোটের পরাজয়ের চাপে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 3 বছর ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন আনোয়ার ইব্রাহিম। এমন সময়ে দেশের একটি গুরুত্বপূর্ণ রাজ্য সাবাহ এর নির্বাচনে তার সমর্থিত রাজনৈতিক জোটের বড় ধরনের পরাজয় তার জন্য একটি উল্লেখযোগ্য ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। সাবাহ নির্বাচনে আনোয়ারের পকাতান হারাপান জোট 20টি আসনের মধ্যে মাত্র 1টি আসনে জয়লাভ করেছে। এর আগের নির্বাচনে তারা 60টি আসন দখলে রেখেছিল, ফলে এবারের ফলাফলকে পিএইচের জন্য বিপর্যস্তই হিসাবেই দেখছেন বিশ্লেষকরা। ইউনিভার্সিটি মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক লি কুয়াক তিয়াং বলেন, সাবাহ নির্বাচনের ফলাফল দেখিয়ে দেওয়া গেল আনোয়ারের জোট খুবই বাজেভাবে হেরেছে। শনিবার 29 নভেম্বর অনুষ্ঠিত সাবাহ নির্বাচন ছিল একাধিক আঞ্চলিক নির্বাচনের সূচনা, যেগুলোকে 2028 সালের জাতীয় নির্বাচনের আগে আনোয়ারের প্রতি জনসমর্থনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছে। পিএইচের ভরাডুবি সত্ত্বেও রাজ্যের ক্ষমতা ধরে রেখেছে গাবুঙ্গান রাকায়াত সাবাহ, যা সাবাহ ভিত্তিক দলগুলোর সমন্বয়ে গঠিত এবং আনোয়ারের জোট মন্ত্রী। তবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে সাবাহের একটি অংশে জিআরএস-এর প্রতি অসন্তোষ তৈরি হয়েছে। সাবাহর আত্মশাসন নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয়দের মধ্যে আন্দোলন চলছে। নির্বাচনে জয়ের পর পুনরায় মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় জিআরএস নেতা হাজিজি নূরকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, সাবাহর ভোটারদের বার্তা স্পষ্ট এবং কেন্দ্রীয় সরকার সেই বার্তার প্রতি সম্মান জানিয়েই কাজ করবে। তবে মিত্রদের পরাজয় সম্পর্কে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্য করতেও প্রধানমন্ত্রীর অফিস অস্বীকৃতি জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক লি কুয়াক তিয়াং মনে করেন, সাবার ভোটাররা স্থানীয় দলগুলোর প্রতি আস্থা রেখে এবার পানি ও বিদ্যুতের সমস্যা, রাস্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং রাজ্যের আত্মশাসন সংক্রান্ত পুরনো দাবিকে প্রাধান্য দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে সাবার মনস্তত্ত্ব আরও ভালোভাবে বুঝতে হবে এবং কেন্দ্রীয় সরকারের দেওয়া পূর্বের প্রতিশ্রুতিগুলোর বাস্তব অগ্রগতি মূল্যায়ন করতে হবে। গত মাসে সাবার এক মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এই অভিযোগে যে কেন্দ্রীয় সরকার 50 বছর আগে করা একটি চুক্তির প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। ওই চুক্তি অনুযায়ী সাবার রাজস্ব আয়ের 40% রাজ্যকে ফেরত দেওয়ার কথা ছিল। এ বিষয়ে আনোয়ার ইব্রাহিম বলেছেন, সাবার দাবি ও সমস্যা সমাধানে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং কেন্দ্রীয় সরকার সহযোগিতা চালিয়ে যাবে।